আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে, যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। তাহলে তো কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে। গত 2-3 দিন ধরে আমার একটি বক্তব্যকে ওই বলা কথাই আছে না, অর্ধ সত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর, ওই বিষয়টা আমাকে ক্লারিফিকেশন দেওয়া দরকার। আমি চালতাবেরিয়া অঞ্চলে প্রোগ্রাম করতে করতে বলেছি, আসুন আমরা তৃণমূল আমাদেরকে বলে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে, তাহলে একটা চুক্তিবদ্ধ হোক। আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি ভোট কেটে বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেব। আর সাথে সাথে এটাও আমি বলেছি, এটাও চুক্তিবদ্ধ করতে হবে, মমতা ব্যানার্জিকে সই করতে হবে, যে ওই চুক্তিতে যেমন আব্বাস সিদ্দিকী সই করবে, মমতা ব্যানার্জিও সই করবে, যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। এ কথা বলেছিলাম। তারপরে বলেছি, যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে, আইএসএফ প্রার্থী দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা বাড়বে, আমার কোনো যায় আসে না। কিন্তু আর আমরাও দেখে নেব, যদি কোনো জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে, প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে, তাহলে তো কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে। এ কথা আমি বলেছি। তাহলে যখন আমার সাহস আছে, আমি কি বলছি, নওশাদ সিদ্দিকী আমার দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী কি বলেছেন, যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোনো জায়গায় প্রার্থী দিই, যদি বিজেপি চলে আসে, তাহলে তৃণমূলের বন্ধুরা নওশাদ সিদ্দিকীর পা দুটো উপর দিকে, মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে, কোনো অসুবিধা নেই। আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে, কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে। দেখছেন ভয়ের কি আছে ভাই? যদি আমরা বিজেপিকে আনার চেষ্টা করি তাহলে তো ওনারাই এই সুযোগ তো পিটানোর। এই কথাটাকে ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি চুক্তি করার কথা, আমি কোনোদিন মারপিটের কথা কোনোদিন বলেছি আর বলবো না। আমি শুধু কাঁচা কঞ্চির কথা বলেছিলাম যাতে এটা প্রকাশ হোক। আমরা কি চাইছি, রাজ্যের মানুষের কাছে যাক প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে। এই স্টুডেন্ট ফান্ডের লড়াই কি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নামে শিক্ষিত ছেলেদের, গরিব সমাজের ছেলেমেয়েরা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা রাখছে না। আর্থিকভাবে যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। তাই স্টুডেন্ট ফান্ড বারবার আওয়াজ তুলেছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 বাতিল করতে হবে। আর অপদস্থ রাজ্য সরকার শিক্ষামন্ত্রী ঘুরিয়ে আবার এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। আমাদের স্টুডেন্ট ফান্ডের দাবি কি, যেটা বড় ভাইজান বারবার দাবি করে এসেছে, যে সংবিধানকে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে, আমাদের সংবিধান আমাদেরকে জানতে হবে, কি অধিকার দিয়েছে আমরা না জানার ফলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। এটা হচ্ছে স্টুডেন্ট ফান্ডের দাবি। স্টুডেন্ট ফান্ডের দাবি কি, কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি তৈরি হোক। ছাত্র প্রতিনিধি তৈরি করতে গেলে নির্বিঘ্নে ভোট করাতে হবে। ছাত্ররা তাদের প্রতিনিধি হিসাবে যাদেরকে চাইবে তারা শিক্ষক ছাত্র লিয়াজো মেনটেন করবে। শিক্ষক ছাত্রকে মিলিত করে শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হবে। এই ডিমান্ড তো ছাত্র স্টুডেন্ট ফান্ডের কি দাবি, অন্য কিছু তো দাবি নাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এরা এতটা বড় সাহসী কিন্তু এরা কলেজে ভোট করাতে চাইছে না। এরা নিজেদেরকে বহুত বড় বাহুবলী ভাবে। সামান্য একটা মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে এরা ভোট করাতে চাইছে না, ভোট চুরি করছে। এরা আবার বড় বড় কথা বলে, অনেক কথা বলে। আমি ভাঙেদের বুনেদের কথা ভেবে, ভাঙড়ের ছাত্রীদের কথা ভেবে 1998 সালে ভাঙড় মহাবিদ্যালয় তৈরি হয়েছে। ভাঙড় 1 নম্বর বুলাকে ভাঙড়ের মেয়েদের কথা ভেবে, ভাঙড়ের মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য ভাঙড় 2 নম্বর বুলাকে একটা মহিলাদের জন্য গার্লস কলেজ করা দরকার। এই দাবি আমি বিধানসভার মধ্যে তুলেছি। কাজ স্টুডেন্ট ফান্ড এই দাবিটাকে এগিয়ে নিয়ে চলেছে। আমি কি করব? আমার কাজ সমস্যাটা তুলে ধরা। আপনারা শুনলে অবাক হবেন। আপনারা অনেকে জানেন পোলেরহাট 1 নম্বর, পোলেরহাট 2 নম্বর, এই অঞ্চলে দুটো অঞ্চল মিলিয়ে মাত্র একটাই হাই স্কুল। তা আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমার ভাঙড় বিধানসভার জন্য, আমাদের এলাকার ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর দাবি তুলেছি। আমাদের স্টুডেন্ট ফান্ডের সাথে সাথ মিলিয়ে সুর মিলিয়ে আমরা একটা দাবি তুলে এসেছি বিধানসভার মধ্যে, যে কম্পিউটার এডুকেশন প্রাথমিক স্তর থেকে বাধ্যতামূলক করা দরকার।
আপনারা শুনে জানেন অনেকেই যারা আর্থিকভাবে দুর্বল আপনারা আপনাদের বাচ্চাগুলোকে সরকারি প্রাইমারি স্কুলে দিচ্ছেন, আর যারা আর্থিকভাবে একটু সবল তাদের বাচ্চাগুলোকে তারা বেসরকারি স্কুলে দিচ্ছে। যারা বেসরকারি স্কুলে পড়ছে ক্লাস 1 থেকে কম্পিউটার এডুকেশন পাচ্ছে, আর আপনি আমি সবজি বিক্রি করি, আপনি আমি ভ্যানওয়ালা, কে রিক্সাওয়ালা, ডে লেবার, লেদার কমপ্লেক্সে দিন আনে দিন খায়, যে শ্রমিকের কাজ করে তার ছেলেরা অর্থের অভাবে তাদের ছেলেগুলোকে প্রাইভেট স্কুলে দিতে পারে না, ফলে তার ছেলেরা সরকারি স্কুলে যায়। সরকারি স্কুলে গিয়ে যাচ্ছে, কম্পিউটার এডুকেশন পাচ্ছে না। যার বাবার একটু টাকা আছে সে গিয়ে কম্পিউটার এডুকেশন পাচ্ছে। তাহলে সমস্যাটা কি হচ্ছে, যখন আপনার ছেলেটা ক্লাস 5-এ উঠছে, আর যারা যে আর্থিকভাবে যার স্বাবলম্বী তার ছেলেটাও যখন ক্লাস 5-এ উঠছে, অলরেডি 4 বছর আগে আপনার ছেলের থেকে সে কম্পিউটার এডুকেশনটা পেয়ে যাচ্ছে, আপনার ছেলে 4 বছর পিছিয়ে থাকছে। তাই পশ্চিমবাংলার বিধানসভাতে স্টুডেন্ট ফান্ডের সুরে সুর মিলিয়ে আমি আপনাদের বিধায়ক হিসাবে শুধু ভাঙড়ের মানুষের জন্য নয়, রাজ্যের মানুষের শিক্ষার আমূল পরিবর্তনের জন্য, বিশেষ করে প্রান্তিক সমাজের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সিকিউর করার জন্য, যেখান থেকে বুনিয়াদী শিক্ষা অর্জন করছে সেই জায়গা থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক হওয়ার জন্য দাবি তুলেছি। আর ওই 3 আঙ্কুরের মতো দামড়া ছেলেগুলো যাদের মনে হয় কলেজে আর কোনো ডিগ্রি ফিগ্রি নাই, তারা কি করছে, এই দাবির সাথে মান্যতা দিচ্ছে না। কথা কি বলছে, এই হয়েছে সেই হয়েছে। আমি এখানে একটু চ্যালেঞ্জ করে যাই আপনাদের মাধ্যমে, যারা বেশি কথা বলছে, আমাদের খুব তাড়াতাড়ি স্টুডেন্ট ফান্ডের রাজ্য নেতৃত্বের নাম ঘোষণা হবে, সেখানে একটা ছেলে যদি মনে হয় পড়াশোনার সাথে যুক্ত নয়, যদি খুঁজে বার করতে পারেন, সাথে সাথে আপনাদের কথা দিয়ে দিচ্ছি তাকে সেই পদ থেকে আমরা নামিয়ে দেবো। আর এই চ্যালেঞ্জটা আমার টিএমসিবির বন্ধুদেরকে গ্রহণ করতে হবে। তোমার রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কলেজের যারা, আমার আগে আমাদের রায়নুর জেলা পরিষদের একমাত্র বিরোধী বিধায়ক দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় থেকে আপনারা পাঠিয়েছেন, আমরা 3-3 হতো 1-2 নম্বর ব্লক থেকে। 1 নম্বর ব্লকে তো নমিনেশনই করতে দেয়নি, যাক ওই বিষয়ে আমি আসছি না, আমি আমার এখানে ফিরে আসছি। তো ও বলল কি যে কলেজে চাকরি করে সেও আবার টিএমসিপি করছে, এটা কি করে হয়? যাক, সেই চ্যালেঞ্জটা আমি দিলাম। অনেকে অনেক কথা বলছে, এই আপনারা কি, আমরা কেউ লুঙ্গি পরে এসেছি না? আমরা যেটা বিজেপি কথা বলে, যে ভাষায় বিজেপি কথা বলে, লুঙ্গিওয়ালাদের দেখলে যাদের ফেটে যায়, কিন্তু সাউথ ইন্ডিয়া চলে যাবেন, ওখানে ওদের ঐতিহ্য কালচারই হচ্ছে লুঙ্গি। সাউথ ইন্ডিয়ার এমপি গুলো আমরা দেখেছি, সত্যি ওদের স্যালুট করতে হবে, পার্লামেন্টের উভয় কক্ষে লুঙ্গি পরে এসে ওদের ঐতিহ্যকে বজায় রাখে। বিজেপি যে ভাষায় মুসলিম সম্প্রদায়কে লুঙ্গি বাহিনী বলে দেখে দেয়, গত কয়েকদিন ধরে দেখছি এই ভাঙড়ে শিক্ষার আমূল পরিবর্তনের জন্য, ভাঙড়ে স্কুলের টিচারের জন্য, ভাঙড়ে নতুন কলেজের জন্য, ভাঙড়ের মহিলাদের আলাদা কলেজের জন্য স্টুডেন্ট ফান্ড আর আমার পক্ষ থেকে যে সংগ্রাম চলছে, এই সংগ্রামকে বুলন্ডিত করার জন্য আমাদের আজকে এই সমাবেশে অভিভাবক যারা এসেছেন তারা নাকি লুঙ্গি পরে আসবে বলে তাদেরকে খিল্লি করছে। তাহলে বুঝে নিতে হবে বিজেপি যে ভাষায় কথা বলে, আর ওইদিকে নটোরিয়াস ক্রিমিনালের আশপাশে যারা ঘুরছে তারাও এক ভাষায় কথা বলছে। কোন জায়গায় শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির যে পার্থক্য নয়, এটা পুরোপুরি বোঝা যাচ্ছে। আমি অবাক, শুধু আমাকে কয়েকটা ছেলে পাঠাচ্ছিল, আমি বললাম ইগনোর করো, ও হালকা বয়সী ছেলে পুলি, যদি আমার খুব বেশি বয়স হয়ে যায়নি, কিন্তু আপনারা যে দায়িত্ব দিয়েছেন বয়স্ক লোকের মতো ভূমিকা পালন করতে হচ্ছে। যাক, ভাবতে পেরেছেন বিজেপি যে ভাষায় কথা বলে, সংখ্যালঘু মুসলমান লুঙ্গি পরে আসলে যেভাবে খিল্লি করে, তৃণমূলে টিএমসিপির ছেলেপুলেরাও সে ভাষায় খিল্লি করছে। তার মানে কি, কোথাও রসুনের কোয়া কোথাও গিয়ে জুড়ছে তো নাকি? সেই জন্যই আপনারা ভাবুন, রাজ্যে 77টা এমএলএ জিতে আছে, কোথায়? বিজেপির বিধায়করা জিতে আছে, ওখানে কোনো ডিস্টার্ব নাই। ডিস্টার্ব কেন ভাঙড়ে করতে হবে? বন্ধুগণ, আজকে আমাদের ছাত্র জনতা সমাবেশটা কেন, আজকে কেন অভিভাবকদের ডাকা হয়েছে? শুধু ছাত্রদের ডাকতে পারতাম তো। আজকে অভিভাবকদের ডাকা হয়েছে এই জন্যই যে অভিভাবকরা আপনারা মাথায় ঢুকিয়ে নিয়ে যান, আপনার ছেলেটা কলেজে যাচ্ছে, সেখানে টিচার নাই, পড়ার পরিবেশ নাই। আমাদের অতীব দুঃখের সাথে বলতে হয়, ভাঙড় কলেজটা হয়তো ফুল টাইম কলেজ হলো, পার্ট টাইম এখন তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। তাই আপনার আমার ছেলেপুলেরা ওখানে গিয়ে সঠিক শিক্ষা পাচ্ছে কি পাচ্ছে না, তাই জানাবার জন্য আজকে অভিভাবকদের ডাকা হয়েছে, জনতাকেও ডাকা হয়েছে। আমরা শুধুমাত্র এই ছাত্র সমাবেশ লিখে দামড়া ছেলেগুলোকে স্টেজে বসিয়ে দিইনি, অভিভাবকদেরকেও স্টেজে বসিয়েছি, ছাত্রদেরকে স্টেজে বসিয়েছি। এটাই হচ্ছে ওদের থেকে স্টুডেন্ট ফান্ডের আইএসএফ এর পার্থক্য। এই পার্থক্য যদি না বুঝতে পারে, তাই এটা কি আমাদের দোষ? শিক্ষার অভাব। শিক্ষার অভাব মিন্স প্রকৃত শিক্ষার অভাব। ডিগ্রি পেয়ে যাচ্ছে, ডিগ্রি নিয়ে অসুবিধা নাই, ওই ডিগ্রির কিচ্ছু দাম নেই। যাক বন্ধুগণ,
আজকে আপনাদের অভিভাবকদের কেন ডেকেছি, আপনাদের ভাবতে হবে। আজকে আপনার বাড়ির ছেলেটা কলেজমুখী হতে চাইছে না, কেন কলেজমুখী হতে চাইছে না? কলেজে নোংরামি, বাদরামি। আপনার বাড়ির মেয়েটি পর্দানিশীল মেয়ে হোক আর যেই মেয়েই হোক না কেন কলেজমুখী হতে চাইছে না। কলেজে যে নামে যেরকম নোংরামিটা চলছে, আপনার বাড়ির আমার বাড়ির ছেলেটা আর উচ্চ শিক্ষায় মনোযোগ দিচ্ছে না, কারণ তারা দেখছে চাকরির পড়াশোনা শেষ করার পরে আর চাকরির ভবিষ্যৎ নাই। তাই আপনাদের অভিভাবকদের ডাকা হয়েছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তথ্য তুলে দেখুন, দক্ষিণ 24 পরগনায় যে কটা কলেজ আছে, কলেজের 50% এখনো কিন্তু সিট ফিল আপ হয়নি। একটা সময় ছিল, আমি আমার কথা বলছি, আমি যখন জাস্ট উচ্চ মাধ্যমিক পার করবো কি মাধ্যমিক, ওই সময় দেখতাম ওই সময় থেকে কলেজে ভর্তি হবো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, এই আমার মনোযোগ ছিল। তখন আমি একটু খোঁজ রাখতাম। তখন আপনারা বলুন, যারা আজকে 40-42 বছর বয়স, তারা ভালো করে বলতে পারবে আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে কলেজে ভর্তি হওয়ার কম্পিটিশন থাকতো, লিস্ট বার হতো, অনেকের নাম আসতো, অনেকের নাম আসতো না, এত কম্পিটিশন ছিল। আর আজকে খোঁজ নিয়ে দেখুন, ভাঙড় মহাবিদ্যালয়ে চলে যান, ভাঙড় মহাবিদ্যালয়তে গিয়ে চলে যান, গিয়ে খোঁজ নিয়ে দেখুন। গত বছরে আমি বিধানসভাতে 2024 সালে আমি এই 2025 সালে বিধানসভাতে আমি বলেছি, খোঁজ নিয়ে দেখুন যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 30% ছেলে মেয়েরা ভর্তি হয়নি। অর্থাৎ 100টা টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটির সিট থাকলে সেখানে 70টা ফিল আপ হয়েছে, 30টা ফিল আপ হয়নি। আর একটা সময় ছিল ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কম্পিটিশন হতো, ভাঙড় কলেজে অনার্স নেওয়ার জন্য লড়াই হতো, কার কত নাম্বার আছে এই লড়াই হতো। আর আজকে খোঁজ নিয়ে দেখুন, ভাঙড় কলেজের কথাই বলছি, বা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা রাজ্যের যে কোনো ইউনিভার্সিটি খোঁজ নিয়ে দেখুন, সরকারি ইউনিভার্সিটিগুলোর অবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। ওখানে খোঁজ নিলে দেখতে পাবেন ওখানে কোনো ওই রকম আর নাই, সিট খালি আছে। অনার্সের 40টা সিট 4টে ফিল আপ হয়েছে, 36 জন খুঁজে পাওয়া যাচ্ছে না, অনার্স করার ছেলে পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনাকে ভাবতে হবে, ক্ষতি কিন্তু সরকার নয়, সরকার আজকে আছে কালকে নাও থাকতে পারে, আপনি কালকে সরকারে আসতে পারেন, কিন্তু আপনার ছেলেটা উচ্চ শিক্ষা থেকে যে মুখ ফিরিয়ে নিচ্ছে, এতে ক্ষতি আপনার আমার হচ্ছে। তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। শুধু ছাত্ররা সমাবেশে আসলে হবে না, তার অভিভাবককে ওই জন্য ডেকে নিয়ে এসেছি। তার অভিভাবককে জানাতে চাইছি যে আগামী দিনগুলোতে শিক্ষার মান যদি আপনারা পরিবর্তন করতে চান, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থাই থাকবে, এই ধরনের শিক্ষার নামে অশিক্ষা ছড়াবো না, এবং 100% যাতে সিট পূরণ হয় তার পরিকাঠামো তৈরি করার জন্য আপনাদের সাথ আমাদের লাগবে। তাই শুধু ছাত্ররা সাথ দিলে হবে না, ছাত্রদের অভিভাবকদেরকেও সাথ দিতে হবে। সেই জন্যই আজকে আমাদের ছাত্র জনতার সমাবেশ। এই ছাত্র জনতার সমাবেশে অনেকে সহ্য হচ্ছে না, কারণ তারা জানে কলেজটাতে তারা মদ্যপানের জায়গা করবে। অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে মহিলাকে রেপ করেছে, অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে গাঁজা সিগারেট খাচ্ছে, অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে চরম অন্যায় কাজ করছে, অনেক প্রমাণ আছে। যখন আমরা অভিভাবকরা আমাদের পাশে এসে দাঁড়াবে, কলেজ থেকে ওগুলো বন্ধ হয়ে যাবে, ওগুলো আমরা কলেজের মধ্যে করতে দেব না। শিক্ষার জায়গা শিক্ষা হোক, আরো ভালোভাবে কিভাবে শিক্ষা হবে, আরো বেশি করে ডিপার্টমেন্ট কিভাবে খুলবে, আরো ভালো ভালো ফ্যাকাল্টিস কিভাবে আসবে, তার আলোচনা হবে। সেই জন্য ওরা সহ্য করতে পারছে না, আমাদের ছাত্র জনতা সমাবেশকে ভুলণ্ডিত করার জন্য মিসগাইড করছে। তবে একটা কথা আপনাদের বলি, আমরা আমাদের নতুন করে বলতে লাগবে না, শুধু রিমাইন্ড দেবো আপনাদের। কথাই আছে না, অন্ধকার জগতের প্রাণীকে আলো পছন্দ হয় না। কি গো, বুঝতে পারলে? অন্ধকার জগতের প্রাণীর আলোকে তারা কি হয়। আজকে আপনি পশ্চিম বাংলায় গার্জেনরা আসছেন, জানতে হবে গার্জেনদেরকে এই জন্য ডেকে নিয়ে এসেছি আমরা। শুধু ছাত্রকে দিয়ে ছেড়ে দিলে হবে না, গার্জেনদের মাথায় ঢুকাতে হবে। তাই গার্জেনদেরকেও ডাকা হয়েছে, জনতাকেও ডাকা হয়েছে। 2012 সাল থেকে 2024 সাল এই সময়ে পশ্চিম বাংলাতে প্রায় 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে। ওই 25,000 প্রাথমিক স্কুলগুলো কোথায়? এই ভাঙড়ে না হলেও পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে আছে। ওই স্কুলগুলোতে কারা পড়াশোনা করে? যারা দিন আনে দিন খায়, যাদের মজুরি 250-300 টাকা, তাদের বাড়ির ছেলেরা, কৃষক, ডে লেবার, আপনার যারা আছেন আর্থিকভাবে যারা দুর্বল, তাদের বাড়ির ছেলেরা ওই 25,000 স্কুলে পড়াশোনা করতো। যখন ওই 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে, তারা কি টাকা দিয়ে আর প্রাইভেট স্কুলে পড়াতে পারবে? ক্ষতি কার হচ্ছে? আপনার আমার ক্ষতি হচ্ছে। তাই আপনাকে আমাকে এক জায়গায় থাকতে হবে, এক জায়গায় থেকে আওয়াজ তুলতে হবে। তাই আপনাদেরকে আজকে ডাকা হয়েছে। আপনি অবাক হবেন, শুভেন্দু অধিকারী বড় বড় গল্প দেয়,
হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প দেয়। শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে হবে 2011 বছরে সারা ভারতবর্ষে প্রায় 90,000 স্কুল বন্ধ হয়েছে। এই 90,000 স্কুল বন্ধ হয়ে গেছে, এর দায় কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদীকে নিতে হবে, শুভেন্দু অধিকারীর বসকে নিতে হবে। শুভেন্দু অধিকারীকেও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছেড়ে কথা বলা হবে না। স্কুল বন্ধ হলে লাভ কার লস কার জানেন? স্কুল বন্ধ হলে লস আপনার, এই যা গার্জেন গুলোকে ডেকে নিয়ে এসেছি আজকে তাদের, আর লাভ শিল্পপতিদের, পুঁজিপতিদের। আমি একটা উদাহরণ দিচ্ছি। শানপুকুর গ্রাম অঞ্চলের মাঝেরাইট গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে। ওই হবে লস হবে ওই এলাকার মানুষের, কারণ স্কুলটাকে জেসিপি লাগিয়ে কি তুলে নিয়ে চলে যাবে নাকি? এরকম হয়? তাহলে ওই স্কুলটা কিছুদিন বন্ধ থাকবে। বন্ধ থাকার পরে দেখবেন হঠাৎ রং চং হয়ে দেবেন, সামনে কিছু গাছ ফাছ ফুল গাছ টুল গাছ লাগিয়ে শুধু চাকচিক্য করে দিয়েছে, প্রাইভেট স্কুল হয়ে যাবে। যেটা 250 টাকা দিয়ে আপনার ছেলে 1 বছর ধরে পড়াশোনা করতো, ওই স্কুলই আবার প্রাইভেট হয়ে যাবে, আদানি আম্বানি শিল্পপতিদের হাতে তুলে দেবে। ওই স্কুলটাই কি হয়ে যাবে? তখন মাসে 2000 টাকা দিয়ে আপনার ছেলেকে পড়াতে হবে। আপনি পারবেন না? সম্ভব কি ভাই? তাহলে কি আপনার ছেলে পড়াশোনা থেকে দূরে যাবে? আর আপনার ছেলে পড়াশোনা করলে বোমগুলি পিস্তল হাতে তুলবে না? আপনার ছেলে যদি পড়াশোনা করে তাহলে আর তামান্নাকে বোম মেরে খুন করতো, যার স্মরণে আজকে আমাদের। যদি আপনার ছেলে সঠিক থাকতো তাহলে আনিসকে হত্যা করার দিকে এগিয়ে দিত না। আপনার ছেলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতো তাহলে রোহিত ভেমুলাকে তারা খুন করতো না। সলিল আবার আবার যেগুলো ইতিহাসগুলো আছে সেগুলো আর তৈরি হতো না। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে তৈরি হতে হবে, আপনাকে আমাকে জাগ্রত হতে হবে, আপনাকে আমাকে আপনার আমার লড়াই লড়ে নিতে হবে। আপনার আমার পাশে কেউ থাকবে না। আপনি যদি মনে করেন আপনার লড়াইটা কেউ লড়ে দেবে, সম্পূর্ণ পিতা হবে, এই লড়াই আপনি জিততে পারবেন না। তাই বন্ধুগণ, হ্যাঁ নেতৃত্ব কেউ দিতে পারে, কিন্তু নেতৃত্বের হাতে লড়াই তুলে দিয়ে আপনাকে ঘুমালে চলবে না। আজকে ছাত্র জনতা